সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আজ আমাদের এই অনুষ্ঠানের আলোচনার বিষয় কোটার প্রজ্ঞাপন জারি, স্বাভাবিক জীবনের আশায় সবাই। এই আলোচনায় স্টুডিওতে অতিথি হিসেবে আছেন দুজন, তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে প্রথমে রয়েছেন অ্যাডকোর সিনিয়র সহসভাপতি এবং ডিবিসি নিউজ টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল সুবহান চৌধুরী, এবং রয়েছেন অর্থনীতিবিদ ও গবেষক ডক্টর আব্দুর রাজ্জাক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। একটা বিরূপ বাস্তবতায় আপনারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। জননিরাপত্তায় কারফিউ দেওয়ায় দরিদ্রদের কষ্ট হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। তাদেরকে সহায়তা করতে আওয়ামী লীগ সহযোগী সংগঠন ও বিত্তবানদের প্রতি আহ্বান। সরকারি চাকরির কোটা সম্পর্কে সর্বোচ্চ আদালতের রায় অনুসারে প্রজ্ঞাপন জারি, সহিংসতার মামলায় শিক্ষার্থীদের হয়রানি হবে না জানিয়েছেন আইনমন্ত্রী। কয়েক ঘন্টা আগে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করেছে সরকার। আগামীকাল সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত সরকারি অফিস খোলা। কারফিউ চলছে ঢাকাসহ 4 জেলায়। বুধ ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ থাকবে না। এবং সাম্প্রতিক সহিংসতা অগ্নিসংযোগে ঢাকার বিভিন্ন থানায় এখন পর্যন্ত 71টি মামলা হয়েছে। নাশকতাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ শিরোনামগুলো দেখছিলাম, অন্যান্য টেলিভিশন মিডিয়াও একই ধরনের খবর রয়েছে। তবে আমরা আলোচনা করব কোটার প্রজ্ঞাপন নিয়ে। আপনারা জানেন যে সর্বোচ্চ আদালত সরকারি চাকরিতে কোটা পুনর্নির্ধারণ করে রায় দিয়েছেন, এবং সেই রায়ের দুদিনের মাথায় সরকার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে এবং আইনমন্ত্রী সেগুলো জানিয়েছেন। এই প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের যে মূল দাবি ছিল সে দাবিটি পূরণ হয়েছে। এখন অপেক্ষা স্বাভাবিক জীবনে ফেরার। গত কয়েকদিনে এই সহিংসতার প্রেক্ষাপটে স্বাভাবিক জীবনযাত্রা এবং অর্থনীতির কার্যক্রম যেমন ব্যাহত হয়েছে, সেখান থেকে সব মানুষ, দেশের সবাই এখন স্বাভাবিক জীবনের প্রত্যাশা করেন। আমরা সে বিষয়ে আলোচনা শুরু করতে চাই। তবে আলোচনাটি শুরু করবার আগে কোটা নিয়ে প্রজ্ঞাপনে কী বলা হয়েছে সে সম্পর্কে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে, আমরা একটু প্রতিবেদনটি দেখতে চাই। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারি চাকরিতে নিয়োগে মেধা ও কোটা নির্ধারণ করে গেল রোববার রায় দেওয়ার দুদিনের মাথায় মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করল সরকার। প্রজ্ঞাপনে রায় অনুযায়ী সরকারি চাকরির সকল গ্রেডে মেধার ভিত্তিতে 93% এবং মেধাবীদের মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেই পদগুলোতে মেধা তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এ সংক্রান্ত আগের জারি করা সব আদেশ বাতিল করে অবিলম্বে নতুন প্রজ্ঞাপন কার্যকর করা হয়েছে। গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী জানান, এর মধ্য দিয়ে কোটা সংস্কারে শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে। যে ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করছিল, সংস্কার চেয়ে আমরা সংস্কার করেছি। এখন তাদেরও একটা কর্তব্য আছে, যেটা জনগণ মনে করে তাদের করা উচিত। সেটা হচ্ছে তাদের এখন স্ব জায়গায় ফিরে গিয়ে পড়াশোনা শুরু করা উচিত। এটাই আমার তাদের কাছে আহ্বান। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হবে না। হতাহতের তদন্তে বিচার বিভাগীয় কমিশন কাজ শুরু করেছে। সাধারণ ছাত্রছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে। কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। তারা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। প্রতিবেদনটি দেখছিলাম, যেটি নিয়ে এবার শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল যে সরকারের চাকরির সকল গ্রেডে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া, এবং পরবর্তীতে তারা সেখান থেকে সরে এসে বলেছিল না, কোটা সংস্কার করতে হবে, কোটার কমিয়ে হার পুনর্নির্ধারণ করতে হবে। এ ব্যাপারে যে আদালত যে মামলাগুলো ছিল সেই মামলায় সর্বোচ্চ আদালত রায় দিয়েছে রোববার, এবং রায়ের পর মঙ্গলবার এ সম্পর্কে সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে। আপনি জানেন, এই প্রেক্ষাপটে
বর্তমান বাস্তবতা আইনমন্ত্রী যেটি বললেন যে তাদের মূল যে দাবি ছিল সেটি পূরণ হয়েছে, এবং এখানে এই প্রতিবেদনে নেই, কিন্তু আইনমন্ত্রী সংবাদ সম্মেলনে আরও যেসব কথা বলেছেন যে অন্যান্য দাবিগুলো, যেমন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে বলেছেন শিক্ষামন্ত্রী যে পরিস্থিতি স্বাভাবিক হলেই খুলে দেওয়া হবে। এই বাস্তবতায় স্বাভাবিক জীবনে ফেরার যে সর্বসাধারণের আকুতি, এই প্রেক্ষাপট আপনি কিভাবে ব্যাখ্যা করেন? এখন পরিস্থিতি স্বাভাবিক কেন হচ্ছে না, হতে গেলে কি করতে হবে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই স্বাভাবিকভাবে দুঃখ প্রকাশ করতে হয় গত কয়েকদিনে যে পরিকল্পিতভাবে নাশকতা এবং নৈরাজ্য সৃষ্টি করে যে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমরা মিডিয়াতে গত কয়েকদিন দেখেছি কিভাবে আমাদের অনেক মারা গিয়েছেন, আমাদের সাংবাদিকও মারা গিয়েছেন, কিভাবে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান কিভাবে এই নাশকতার শিকার হয়েছে সেটিও আমরা দেখেছি। এবং আন্দোলন চলাকালে অনেক যে সহিংসতা, সেই সহিংসতায় জনজীবন পর্যুদস্ত হয়ে গিয়েছিল। এবং তার পরিপ্রেক্ষিতে আমি আজকে যে তিনটি ইতিবাচক আমি দিক দেখছি। একটি হলো যে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে অতি অল্প সময়ের মধ্যেই গ্যাজেট নোটিফিকেশন হয়েছে, যে সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছে যে 93% মেধার ভিত্তিতে এবং বাকি 7%-এর মধ্যে 5% মুক্তিযোদ্ধাদের সম্মান এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের, এবং 1% হলো প্রতিবন্ধী, 1% হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী। এবং এর ফলে যেটা হয়েছে, স্বাভাবিকভাবেই বলা যায় যে কোটা সংস্কারের আন্দোলন যারা করেছে, তারা যে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলনটি করেছে, তা কিন্তু পরিপূর্ণভাবেই এই সুপ্রিম কোর্টের রায় এবং গ্যাজেট নোটিফিকেশনে এটি কিন্তু প্রতিফলিত হচ্ছে। দ্বিতীয় ইতিবাচক দিকটি আমি বলবো যে আজ রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে, যদিও অনেকটা যাকে বলে টেস্ট বেসিসে করা হচ্ছে, কারণ যেই ক্ষয়ক্ষতি হয়েছে এই নাশকতায়, যারা পরিকল্পিতভাবে এই ডাটা সেন্টার আক্রমণ করেছিলেন এবং সেখানে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, তার ফলে অতি অল্প সময়ের মধ্যেই কিন্তু এটাকে রিপেয়ার করে আবার তারা এই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করেছে। এটাও একটা স্বস্তির ব্যাপার। এটাও শিক্ষার্থীদের একটা দাবি ছিল যে ইন্টারনেট যাতে দ্রুত চালু হয়। না, এটা তো এসেছিল আন্দোলনের পরবর্তীতে যখন ঘটনা ঘটেছে সেই সময়, কিন্তু তাদের মূল আন্দোলন তো ছিল কোটা সংস্কার। তৃতীয় যেটি আগামীকাল থেকে, আজকে থেকে আর কি, যেহেতু আজকে থেকে কারফিউ শিথিল করা হচ্ছে, এবং এই কারফিউ শিথিল করার কারণটি হলো মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেই বলেছেন যে মানুষের যে কিছুটা যে দুর্ভোগ হচ্ছে তার থেকে স্বস্তি দেওয়ার জন্য কারফিউ শিথিল করা হয়েছে, এবং সরকারি অফিস এবং প্রাইভেট অফিস কলকারখানা আজকে থেকে মোটামুটি চালু হচ্ছে। এই তিনটি ইতিবাচক দিক আমি দেখছি। ধ্বংসযজ্ঞ যা হওয়ার সেটি তো হয়েছে, কিন্তু ধ্বংসযজ্ঞ থেকে তো বেরিয়ে আসতে হবে। আমরা তো একদিকে যেমনিভাবে যারা এই ধ্বংসযজ্ঞ করেছেন তাদেরকে যেমনিভাবে খুঁজে বের করতে হবে, তেমনিভাবে আবার নতুন করে জীবনকে স্বাভাবিক করতে হবে। আমাদের যে ব্রডব্যান্ডের ইন্টারনেটের কারণে আমরা বিশ্ব থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, সাইবার ওয়ার্ল্ড থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আমাদের যে যারা এক্সপোর্টার তারা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যে ব্যাংকগুলো সেখানে কর্মকাণ্ড বন্ধ হয়ে গিয়েছিল, আমাদের এয়ারলাইন্সগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের প্রবাসী যারা চাকুরিজীবী তারা অনেকেই কিন্তু যেতে পারেনি। পাশাপাশি বিদেশে আমাদের যে গুজব সৃষ্টি হয়েছে যে বাংলাদেশে কি হচ্ছে, একটা অনিশ্চয়তা, এতে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিও কিন্তু অনেকটা বিনষ্ট হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই নাশকতামূলক কর্মকাণ্ড কারা করলেন? স্বাভাবিকভাবেই আপনি অরাজনৈতিক ব্যক্তিত্ব হলেও কিন্তু আপনাকে চিহ্নিত করতে হবে কারা এটি করেছেন। শিক্ষার্থী যারা ছিল, প্রথম আমরা 2-3 দিন আমরা দেখেছি তাদের যে আন্দোলন, সেই আন্দোলন অত্যন্ত
সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ছিল। ছাত্ররা প্রসেশন করছে, স্লোগান দিচ্ছে এবং পুলিশ কিন্তু পাশে দাঁড়িয়ে আছে। দুই পক্ষই কিন্তু শান্তিপূর্ণ অবস্থানে তারা কিন্তু আন্দোলন পরিচালনা করছিল। হঠাৎ করে যখন আমরা দেখলাম এই নাশকতা, স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে এই যারা আমাদের শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থী, তাদের পক্ষে কিন্তু এই নাশকতা করার তাদের সক্ষমতাও নাই এবং সেই ধরনের তারা সেই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবেন না। এই কথাটা কিন্তু যারা নেতা এই আন্দোলনের নেতা তারাও কিন্তু বলেছেন যে এর সাথে আমরা জড়িত নই এবং এটাকে আমরা সমর্থনও করি না। তাহলে স্বাভাবিকভাবেই বাইরের কেউ করেছে এবং যারা বাইরে করেছে তারা রাজনৈতিকভাবেই কিন্তু উদ্দেশ্যমূলকভাবে এই কাজগুলো করেছেন, অত্যন্ত পরিকল্পিতভাবে। এই কথাটি আমি এই জন্য বলছি, এর আগে আমরা রাজনৈতিক আন্দোলন দেখেছি, সরকার পতন আন্দোলন দেখেছি, সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল যারা আন্দোলন করেছে তাদের আন্দোলন দেখেছি। কিন্তু সেই সময় দেখা হতো যে প্রসেশনের মধ্য দিয়ে যাচ্ছে, হয়তো পুলিশের সাথে কিছু ইট পাটকেল হচ্ছে, দুই একটা জায়গায় হয়তো ছোটোখাটো ঘটনা ঘটছে। কিন্তু এবারে দেখলাম যে একেবারে মানে চিহ্নিত করে কতগুলো জায়গাতে আঘাত আনা হয়েছে। এটা একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনার অংশ হিসাবে ছিল। যেমন ধরুন আপনি এই শিক্ষার্থীরা তো তারা কোনোদিনই হয়তো চাইবে না, কারণ এই শিক্ষার্থীরাই তো মেট্রো রেলের মানে সুবিধার সুযোগটা ভোগ করছিলেন, তাদের অভিভাবকরা ভোগ করছিলেন। এই মেট্রো রেলের কেন জ্বালিয়ে দেওয়া হলো? আপনি এই ডাটা সেন্টার আমাদের যে নতুন প্রজন্মও কিন্তু এই ডাটা সেন্টারের মাধ্যমে যে সুযোগগুলো তাদের যে ফেসবুক, তাদের যে মানে ইন্টারনেট, এগুলি ব্যবহার করার যে সুযোগ ছিল সেটিকে কিন্তু জ্বালিয়ে দেওয়া হলো। এরপর আমাদের এই এলাকাতেই যেখানে দুর্যোগ ব্যবস্থাপনার যে অফিস আছে, এই দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের সমস্ত গাড়িগুলো জ্বালিয়ে ছাই করে দেওয়া হলো। এই অফিসের এই গাড়িগুলো কিন্তু ব্যবহৃত হতো যখন কোনো দুর্যোগ আসছে, তখন ত্রাণ বিতরণের জন্য এগুলো যেত, অর্থাৎ সাধারণ মানুষের উপকারের জন্য। আমরা দেখলাম সিটি কর্পোরেশনের যে বর্জ্য মানে কি বলে বর্জ্য নিষ্কাশনের যে গাড়িগুলো, সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হলো। কেন? আজকে সারা ঢাকায় বর্জ্য নিরসনে কিন্তু তারা কিন্তু হিমশিম খাচ্ছে, তারপরেও তারা করছে, কিন্তু এতগুলো গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। আমাদের মিডিয়া বিটিভি তো সরকারের নয়, বিটিভি হলো রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সম্পদ, সেখানে জ্বালিয়ে দিয়েছে। আমি আজকে গিয়েছিলাম সন্ধ্যায়, সেখানে দেখেছি এখনও পোড়া গন্ধ, এখনও সেখানে কাঁচ ভাঙা এবং তারা কোনোভাবে তাদের সম্প্রচারটাকে অব্যাহত রেখেছে। কেন এই বিটিভির উপরে আঘাত? এই প্রশ্নগুলো এই জন্য আসছে যে সেতু ভবনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা এই জন্য যারা এই কাজটি করেছে তারা করেছিল সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে, যে মানুষের দুর্ভোগ যেন হয়। আরেকটি ইমিডিয়েট হয়তো তারা চেয়েছিল একটা নাশকতা করে, একটি নৈরাজ্য সৃষ্টি করে, একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকার পতন তো এমনি হবে না, তৃতীয় কোনো পক্ষ যেন এখানে এসে যেন এই সুযোগটা নিতে পারে, অসাংবিধানিকভাবে কোনো তৃতীয় পক্ষ যেন এখানে। কারণ পার্লামেন্টারি সিস্টেমে আপনি যতই ধ্বংসাযজ্ঞ করেন না কেন, নির্বাচন ছাড়া সাংবিধানিকভাবে ক্ষমতা পরিবর্তনের কোনো পথ নেই। তারা হয়তো চেয়েছিলেন যে আমরা আজকে যাব না, কিন্তু তৃতীয় পক্ষ কেউ এসে সরকারকে হটিয়ে দিই, এবং তার কিছুটা আলামত আমরা পাই। মার্কিন যুক্তরাষ্ট্র তখনও কিন্তু নাশকতা শুরু হয় নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তারা একটা বলে দিলেন যে 2 জন ইতিমধ্যে নিহত হয়েছে, তখন কিন্তু একজনও নিহত হয়নি। 2 জন নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি ডেমোক্রেটিক কান্ট্রি, পরাশক্তি, তারা যদি এই কথাটা বলে, তাহলে কি প্রশ্ন আসে যে তারা কি চাচ্ছিলেন যে এখানে লাশ পড়ুক? তৃতীয় আরেকটি বলতে চাই, সর্বশেষ আমার কাছে দুঃখ লাগলো আমাদের প্রফেসর ইউনূস সাহেবের
বক্তব্যটি। আমি এই প্রসঙ্গে আসবো একটু, তার আগে একটু ডক্টর আব্দুর রাজ্জাক আপনার কাছে আসতে চাই। আরও কিছু প্রশ্ন রয়েছে যে আপনি বলছেন পূর্ব পরিকল্পিত সেই পরিকল্পনা কারা করলো, কেন সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানতে পারলো না, পূর্ব প্রস্তুতি নিতে পারলো না, সেটাও একটি বড় প্রশ্ন হয়ে আছে। এই যে স্বাভাবিক জীবন ব্যাহত হলো সহিংসতার কারণে, এবং সহিংসতা বন্ধ করতে গিয়ে কারফিউ জারি করতে হলো, সাধারণ ছুটি ঘোষণা করতে হলো, এতে ইন্টারনেট বন্ধ হয়ে গেল সহিংসতায়, এতে স্বাভাবিক জীবন যেমন ক্ষতিগ্রস্ত হলো, অর্থনীতির স্বাভাবিক কার্যক্রম, আপনি জানেন যে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, অনেক সেবা কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম ডিজিটালি সম্পন্ন হতো, ঘরে বসে মানুষ বিল দিত, সেগুলো বন্ধ হয়ে গেল। সব মিলিয়ে অর্থনীতির উপর একটা চাপে থাকা অর্থনীতি আরও এক ধরনের চাপে পড়েছে, যদিও এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, হয়তো হয়েও যাবে, কিন্তু এই ক্ষতি কিভাবে পোষানো যাবে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি বলি, দেখুন, এতগুলো প্রাণ যে ঝরে গেল, আমি বলবো যে বাংলাদেশে আমরা সবাই কিন্তু একটা শোকাবহ পরিবেশের মধ্যে আছি। তাই একটা দেশে এতগুলো মানুষ কেন মারা যাবে, এরকম সন্ত্রাস বলেন বা আন্দোলন, আমরা যেটাই বলি, বা আন্দোলন পরবর্তী যে উৎস থাকে, এটা কোনোভাবেই আমার কাছে মনে হয় না যে আমরা এটা সহজে নিতে পারি। যেসব ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি চিন্তা করুন, এক একটি প্রাণ মানে কিন্তু এক একটি ফ্যামিলি, পরিবার, কোনো কোনো ক্ষেত্রে কমিউনিটি পর্যন্ত কিন্তু অ্যাফেক্টেড হয়েছে। সেটার রেশ কিন্তু আমাদের খানিকটা থাকবে। এখন যদি অর্থনীতির কথা বলি, আপনি চমৎকার করে বলেছেন, চাপে থাকা অর্থনীতির উপরে আরও কিন্তু চাপ বেড়েছে। কারণ আমরা এর আগে যে দেখেছি, আমাদের যে সামষ্টিক অর্থনীতির উপরে যে একটা চাপ ছিল, আমরা ইনফ্লেশনকে ট্যাকেল করতে চেষ্টা করছিলাম, সেই একটা চাপ ছিল। আমাদের রিজার্ভের উপরে একটা চাপ আছে, সেটাও আমরা মোকাবিলা করার চেষ্টা করছিলাম। সেটার পরিপ্রেক্ষিতে আবার নতুন এই ঘটনাগুলো ঘটলো। সেখানে দেখুন কয়েকটা জিনিস এখানে আমি যদি বলতে চাই। প্রথম কথা, যে প্রাণগুলো আমরা দেখলাম ঝরে গেল, তাদের ইম্প্যাক্ট আমরা কোনো দিন তো ইভ্যালুয়েট করতে পারবো না, এটা আমরা কোনোভাবে মেজার করতে পারবো না, সেটা একটা এলিমেন্ট। অন্যদিকে আপনি দেখুন, বাংলাদেশের অর্থনীতি $460 বিলিয়ন অর্থনীতি, তাই তো? তা আমি যদি মোটামুটি গড়ে ভাগ করি যে একদিনে তাহলে আমরা কত প্রোডাকশন করি ভ্যালু অ্যাডেড টার্মসে, জিডিপি টার্মসে, সেটা ধরুন $1.2 বিলিয়ন মতো রাফলি, হ্যাঁ, অন অ্যাভারেজ। এখন যদি আমি বলি যে তর্কের ক্ষেত্রে যদি ধরে নিই, এই গত 5-6 দিনে 50% আপনার ইকোনমি ফাংশনাল ছিল। আপনি জানেন আমাদের সার্ভিসেস এবং ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রি যেটাই বলেন, এই দুটো যোগ করলে আমাদের জিডিপির প্রায় 88%, এগ্রিকালচারে মাত্র 11-12 ভাগ কিন্তু আসে। তাহলে আমি যদি ধরে নিই যে 50% আমাদের ইকোনমি এফেক্টেড হয়েছে, যেটা অনেকে বলবে খুব কম, তারপরে কিন্তু বাংলাদেশে প্রতিদিন আমি বলবো যে $600 মিলিয়ন কিন্তু ওই প্রোডাকশন হয় না, হ্যাঁ, জিডিপিতে হয় না। তো 5 দিন যদি আপনি ধরেন $3 বিলিয়ন কিন্তু এখানে একটা বড় ক্ষতি হয়ে গেল, যেটা আমরা খুব সহজেই বলতে পারি। এখন দেখুন, একজন যখন মুদি দোকানদার, উনি যখন দিনে 500 টাকা হয়তো মুনাফা করতে চান, তাকে কিন্তু 500 টাকার পণ্য বিক্রি করলে হয় না, তাকে কিন্তু অনেক বেশি টাকার পণ্য বিক্রি করতে হয়। কাজে আপনি যে এই $3 বিলিয়ন যে হিসাব দিলাম, এটার পেছনে যে সরবরাহ মেকানিজম ছিল, সেটাকে হিসাব আনলে কিন্তু এই ক্ষতির পরিমাণ দাঁড়াবে অনেক অনেক কিন্তু বেশি। সো এটা একটা ডাইমেনশন। তারপরে দেখুন, রপ্তানি আমদানির ক্ষেত্রে কালকে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেছেন ওনাদের কত খরচ হচ্ছে, ওনারা একটা হিসাব দিয়েছেন, সেটা আমাদেরকে ধরতে পারে আনতে হবে। আরেকটি ব্যাপার দেখুন, আমরা যে ওয়েলথ ডিস্ট্রাকশন দেখেছি বাংলাদেশের মতো দেশে, আমরা কোনো সময় চাইবো না যে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ধ্বংস করা হোক। মেট্রো রেল আপনি বলতে পারেন যে এটা আমাদের এত কোটি টাকার প্রজেক্ট, কিন্তু এটা কি শুধু তাই? এইটা করার জন্য আপনি দেখেছেন ওই অঞ্চলের মানুষগুলোকে কতদিন কষ্ট করতে হয়েছে। আমি নিজে দেখেছি মিরপুর ওই রাস্তাতে আগারগাঁও থেকে একদম মিরপুর 10 নম্বর পর্যন্ত দীর্ঘদিন মানুষ অনেক কষ্ট করেছেন, তারপরে তারা এই সুফল পেয়েছেন। সেখানে কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা একটা চাপ থাকবে। রেমিটেন্সেস, আমরা চাচ্ছিলাম যে রেমিটেন্সেসগুলো যেন ফর্মাল চ্যানেলে আসে, তাহলে হবে কি, আমরা ওই যে বৈদেশিক মুদ্রা যে রিজার্ভের উপর যে চাপ ছিল, সেটা হয়তো আমাদের কমে যেত। এখন আমাদের অনেকদিন ইন্টারনেট ছিল না, অনেক লোক কিন্তু হয়তো ওই দেখবেন যে ইনফর্মাল চ্যানেলে কিন্তু তারা রেমিটেন্স পাঠাবে। ইনফর্মাল চ্যানেলে যদি রেমিটেন্স আসে, আমরা কিন্তু আমাদের রিজার্ভের প্রেশারের উপর থেকে কিন্তু আমরা বেরোতে পারবো না। এটাও কিন্তু আমাদের একটা ইম্প্যাক্ট। তারপরে দেখুন, যে কথাটা আমরা হয়তো অনেক সময় ওইভাবে আলোচনা করি না, এরকম একটা ক্রাইসিসের প্রবলেমটা হয় কি জানেন, আমরা মোটা দাগের ক্ষতগুলা তুলে ধরি, কিন্তু যেটা আমরা ধরতে পারি না সেটা হচ্ছে এটা কিন্তু আবার ইনকাম যে ইনইকুয়ালিটি আছে আমাদের সোসাইটিতে, সেটা কিন্তু আবার বাড়িয়ে দিচ্ছে। দেখুন, কারা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছে? লো ইনকাম লোকজন, নিম্ন শ্রেণী যারা প্রতিদিন কাজ করছেন, তাদের এই ইনকাম বা যে লস হয়েছে এটা কিন্তু আমরা ফেরাই দিতে পারবো না।
সেটাও কিন্তু আমরা দেখব যে কাজে এই মেকানিজমের মধ্যেও আমরা দেখলাম যে ইনকাম ইনইকুয়ালিটি কিন্তু হয়তো খানিকটা আবার বেড়ে যাবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা এটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দেখুন, এই যে ক্ষতগুলোর কথা বললাম, এই ক্ষতগুলো যদি আমরা সারতে পারি তাহলে হয়তো আমরা আস্তে আস্তে দিকে যেতে পারবো। এখানে কয়েকটি ব্যাপার আমি গুরুত্ব আরোপ করবো। একটি হচ্ছে যদি আমরা কোনোভাবে বের করতে পারি যে যারা নিম্ন আয়ের লোকজন, যারা স্মল এবং মিডিয়াম স্কেল এন্টারপ্রাইজেসের সঙ্গে আছেন, তাদের যে ক্ষতিগুলোকে সরকারের যদি প্রায়োরিটি বেসিসে কোনো পলিসি দিয়ে তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি, সেটা কিন্তু আমাদের একটা ভালো একটা কিন্তু উপায় হবে। আরেকটি ব্যাপার আছে যে মনে করুন যে আমরা এর আগে যে ম্যাক্রো ম্যানেজমেন্টের দিকে জোর দিচ্ছিলাম, যে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা, যদি আমরা করতে পারি তাহলে হয়তো সাধারণ মানুষ একটু হয়তো স্বস্তি পাবে। এটা আমি বলবো না যে রাতারাতি আমরা সব কিছু অ্যাচিভ করতে পারবো না, এটা স্লথ গতিতে কিন্তু এগোবে, কিন্তু আমাদের কিন্তু সেই জায়গাটায় যেতে হবে। প্রধানমন্ত্রী তো আজকে আহ্বান জানিয়েছেন যে দরিদ্র মানুষের কষ্ট হচ্ছে এই কারফিউয়ের কারণে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে। ইতিমধ্যে শিথিলতার সময় অনেক বেড়েছে এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সমাজের বিত্তবানদের কিন্তু এই দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আমাদের কোভিডকালের একটা বড় অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানিয়েছেন। হয়তো এটার একটা ইতিবাচক পরিবর্তন আমরা দেখব যে এই দরিদ্র মানুষদের পাশে হয়তো বিত্তবানরা এগিয়ে এসেছে সমাজের। আমরা এই আলোচনায় ফিরবো। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনার কাছে একটু প্রশ্ন রেখে গিয়েছি, সেটাও শুনবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার। আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম কোটার প্রজ্ঞাপন জারি, স্বাভাবিক জীবনের আশায় সবাই। আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই, সেটা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেও। কিন্তু ইকবাল সোবহান চৌধুরী, আপনার কাছে আসছি আবার। আপনি এই আলোচনার প্রথমের দিকে বলেছেন যে শিক্ষার্থীদের যে দাবি ছিল এবং প্রথম দিকের 2 সপ্তাহ ধরে খুবই শান্তিপূর্ণ ভাবেই তারা সে দাবি জানিয়েছে, এমনকি বঙ্গভবনে পর্যন্ত মিছিল নিয়ে গিয়েছে, পুলিশ তাদের সহযোগিতা করেছে। কিন্তু এরপর যে ঘটনাগুলো ঘটলো, এর সঙ্গে শিক্ষার্থীদের সে আন্দোলনকারী নেতারাই বলেছেন যে তাদের কোনো সম্পর্ক নেই। তার মানে অন্য কেউ এই সহিংসতাগুলো এবং বেছে বেছে দেশের বড় বড় অর্জনগুলো, সম্পদগুলো ধ্বংস করা হলো। আপনি বলছিলেন যে এই সহিংসতা, নাশকতা পূর্ব পরিকল্পিত। যদি তাই হয়, আমরা পূর্ব পরিকল্পিত হলে এই পরিকল্পনা সম্পর্কে, সন্ত্রাসীদের, নাশকতাকারীদের, দুর্বৃত্তদের পরিকল্পনা সম্পর্কে কেন জানতে পারল না এবং আগাম প্রস্তুতি নিতে পারল না সরকার? এখানে কোনো দুর্বলতা দেখেন? ধন্যবাদ আপনাকে। দেখুন যে শিক্ষার্থীদের যে আন্দোলন যে ধারায় চলছিল, আপনি নিজে বলেছেন বঙ্গভবন পর্যন্ত তারা যখন অভিযান মানে তাদের প্রসেশন নিয়ে যায়, সেখানেও কিন্তু কোনো সহিংসতা হয়নি। পুলিশও সাহায্য করেছে, শিক্ষার্থীরাও কিন্তু সুশৃঙ্খলভাবে সেখানে গিয়েছে। তাহলে এই আন্দোলনটি একটা পর্যায়ে কেন সহিংসতার রূপ নিল? ধরে নিতে হবে যে যে ছাত্ররা করছে, আন্দোলন করছে, তারা করেনি, তারা নিজেরাও বলেছে। তাহলে কে করলো? বাইরের কোনো শক্তি। সেই শক্তি আমাদের এখানকার যারা রাজনৈতিক শক্তি হতে পারে, বাইরের মদদ হতে পারে, এবং কিছু নৈরাজ্য সৃষ্টিকারী কিছু জঙ্গি বাহিনীও হতে পারে। স্বাভাবিকভাবে যখন বিএনপি জামাতের কথা চলে আসে, যখন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের আজকের আইন শৃঙ্খলা বাহিনীও তারা বলছেন যে এখন তাদের কাছে অনেক প্রমাণ আছে। এবং আমরা মিডিয়াতেও যখন দেখছি যে এখানে কোনো বাইরের কোনো যাকে বলে বিদেশি কোনো ব্যক্তি এসে তো এই নাশকতাগুলো করেনি, আমাদের দেশের ভিতরের লোকরাই করেছেন। এবং এই লোকগুলো কারা? এই লোকগুলো কারো না কারো দ্বারা প্ররোচিত হয়ে, কারো না কারো দ্বারা প্রভাবান্বিত হয়ে, অথবা কারো না কারো মানে নেতৃত্বে এই কাজগুলো তারা করেছেন। এবং যে কাজ যারা করেছেন, বিএনপি পক্ষ থেকে একসময় বলা হয়েছিল, প্রথমে কিন্তু তারা বলেছিলেন যে আমরা এই আন্দোলনের সাথে একাত্ম আমরা সমর্থন করি।
এরপরে তারা আবার বললেন পরে যে এটা একটা সরকার পতনের দিকে তারা বললেন। আমার প্রশ্ন হলো যে শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে আপনি সরকার পতন, রাজনৈতিক দল হিসেবে আপনার সরকার পতনের আন্দোলন করতে পারেন, রাজনৈতিক অধিকার আপনার আছে, কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলন একটা শান্তিপূর্ণ আন্দোলনটাকে ভর করে বা তাদের মধ্যে অনুপ্রবেশ করে আপনি জ্বালানি পোড়ানি করে দেশের সম্পদ নষ্ট করে কি আপনি সরকার পতন ঘটাতে পারবেন না। মাঝখান থেকে যেটা হচ্ছে সেটা হলো যে এই এতগুলো মানুষের প্রাণ ঝরল এবং যেটা রাজ্জাক সাহেব বললেন যে আমাদের যে এই নাশকতায় কিভাবে আমাদের দেশের বাইরে যে আমাদের সুনাম নষ্ট হয়েছে সেটা তো একটা আছে, তার সাথে আমাদের ইকোনমি যেভাবে পর্যদস্ত হয়েছে কোভিডের সময় আমরা দেখেছি, আবার কোভিডের থেকে আমাদের এই প্রাইভেট সেক্টর আবার দাঁড়িয়ে উঠছিলেন, ঠিক সেই সময় আঘাত আনলো। একেবারে কলকারখানা থেকে শুরু করে খেটে খাওয়া মজুর একবার সবাই কিন্তু এই মধ্যে। এখন প্রশ্ন আসলো যে ওনারা কেন করলেন এই ধ্বংসাত্মক ইয়ে। আমরা যদি অতীতের দিকে যাই আমরা দেখব 13-14তেও তারা এই কাজ করেছেন, 2018 সালেও তারা এই কাজ করার চেষ্টা করেছেন, বারবারই তারা সরকার পতনের আন্দোলন করেন। সরকার পতন, আমি তো আবার বলতে চাচ্ছি, রাজনীতিতে ডেমোক্রেটিক সিস্টেমে সরকার পতনের আন্দোলন বিরোধী দলের করার অধিকার আছে, কিন্তু আপনি তো সম্পদ নষ্ট করে মানুষকে হত্যা করে আগুন সন্ত্রাস সৃষ্টি করে তো আপনি সরকার পতন ঘটাতে পারবেন না। এবং না এই আপনি পারছেন না, ব্যর্থ হচ্ছেন আপনার যে লক্ষ্য সেটি অর্জনে, কিন্তু যে ক্ষতিগুলো হচ্ছে সে তার দায়িত্ব কে নেবে। এখন প্রশ্ন আসছে যে কে এ দায়িত্ব নেবে। আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে তারা কতটুকু সজাগ ছিলেন, সতর্ক ছিলেন, বা এই ধরনের গোলা পানিতে কারা মাছ শিকার করতে পারে, কারা এই ধরনের পরিকল্পিত নাশকতা করতে পারে, সে ব্যাপারে কতটুকু তারা সজাগ ছিলেন, সেটা আজকে প্রশ্ন অবশ্যই আসবে। এবং আমি মনে করি, দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার ট্রাম্পের উপরে যখন অ্যাটেম্প্ট হলো, আজকে সেখানকার যে সিকিউরিটি চিফ তাকে কিন্তু সিনেটের কাছে জবাবদিহি করতে হচ্ছে, এবং তার পদত্যাগের জন্যও কিন্তু এখন বাইপার্টিসান আহ্বান আসছে। অর্থাৎ এই ধরনের সিচুয়েশানে যাদের দায়িত্ব তাদের ব্যর্থতার কারণের জন্য অনেক বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। যেমন আমাদের এখানে এতগুলো প্রাণহানি হয়েছে এবং এত ক্ষয়ক্ষতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, তিনি প্রথমেই কিন্তু তিনি তো চাননি যে কারফিউ দিতে, এবং তিনি প্রথমে চাননি সেনাবাহিনী নামাতে, কিন্তু পরিস্থিতি এমন একটি জায়গাতে গিয়েছে যে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, তার সামনে তখন কিন্তু পথ আর খোলা নেই, জনগণকে বাঁচাতে হবে, মানুষের স্বাভাবিক জীবন রক্ষা করতে হবে, ইকোনমিকে রক্ষা করতে হবে, সেই জন্য তিনি গিয়েছেন এবং বলেছেন তিনি যে বাধ্য হয়ে সহিংসতা বন্ধ করতে এই পদক্ষেপ নিতে হয়েছে। প্রশ্ন হলো যে প্রশাসন বা যারা নীতি নির্ধারক তাদের হয়তো যদি ব্যর্থতা থাকে সেটা সোল সার্চিং অবশ্যই এখন তারা করবে, কিন্তু তার চেয়ে বড় জিনিস সেটি হলো যারা এই নাশকতা করলেন তারা তো জেনে শুনে এই নাশকতাগুলো করেছেন। তারা এই নাশকতাগুলো যদি না করতেন তাহলে তো কারফিউ দিতে হতো না, তাহলে সেনাবাহিনী নামার প্রশ্ন আসছে না, এতগুলো প্রাণহানি হতো না, আমাদের ইকোনমি এভাবে পর্যদস্ত হতো না। আজকে দাবি যেটা ছিল, প্রথম যে দাবিটা ছিল আমাদের শিক্ষার্থীদের, সেটি তো পূরণ হয়ে গেছে, কিন্তু তাদের দাবি পূরণ হয়ে গেছে, কিন্তু যে ক্ষতিটা হয়েছে, যে ক্ষতিটা তারা করেছেন, সেই ক্ষতির দায় দায়িত্ব, সেই ক্ষতির জবাবদিহি তাদেরকে করতে হবে। রাজনীতিতে আপনি আপনার রাজনীতি করবেন, সরকার বিরোধী আন্দোলন করবেন, সরকারকে হটিয়ে দেবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু মানুষকে মেরে, দেশের সম্পদ নষ্ট করে, দেশের অর্থনীতিকে আঘাত করে আপনি তো যদি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, সেই ক্ষমতায় যাওয়ার চেষ্টা তো শুভ নয়। অবশ্যই না। ডক্টর আব্দুর রাজ্জাক, এর মধ্যে আপনি দেখেছেন যে বিদেশে বাংলাদেশের এই ঘটনাকে নিয়ে নানান রকমের গুজব ছড়ানো হয়েছে। আমাদের এখানে ইন্টারনেট বন্ধ ছিল, এই গুজব ছড়ানোর ফলে আমাদের, আপনি বলছিলেন যে দেশের ভাবমূর্তিও যেমন ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের এতে
অর্থনীতি যারা দেশি বিদেশি বিনিয়োগকারী উদ্যোক্তা সেখানেও একটা নেতিবাচক প্রভাব পড়ছে। এই গুজবগুলো কেন ছড়ালো? এই গুজবগুলো কারা ছড়ালো? যে আমি আপনাকে একটা জিনিস বলি, দেখুন যে প্রথমে হচ্ছে আমাদের যে সময় আমরা এই ক্রাইসিসটা পার করছি এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়। কেন? আমাদের কিন্তু এলডিসি থেকে আমরা উত্তরণ হচ্ছে, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ বের হয়ে যাবে 2026 সালের নভেম্বরে। তো ওখান থেকে যদি আমরা যখন বের হয়ে যাব, এখন আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে যে সুযোগ সুবিধাগুলো পাই, যেমন বিশ্বের বিভিন্ন দেশে আমরা ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস পাই, সেটা তো থাকবে না। এই জন্য কিন্তু বাংলাদেশ প্রস্তুতি হচ্ছিল। এখন যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা যেটা আলোচনা করছি যে যারা বিদেশি বিনিয়োগকারী আছেন তারা মনে করে যে বাংলাদেশ কি রেডি কিনা, হ্যাঁ, বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক এরকম প্রোটেস্ট যদি বা ধ্বংসাত্মকমূলক কার্যকলাপ চলে তাহলে তারা এখানে ইনভেস্ট করবে না, সেই টেনশন কিন্তু আমাদের সেটা থাকবে। কিন্তু তবু দেখেন, আমি জিনিসটাকে একটু নির্মোহভাবে একটু বিশ্লেষণ করতে চাই। দেখুন, আজকালকার ইন্টারনেটের যুগে যেহেতু ইন্টারনেট অনেকদিন বন্ধ ছিল, আসলে আমি হয়তো খুব ভালো করে দেখি না যে কীরকম গুজব রটানো হয়েছে, নিশ্চয় ছিল, কিন্তু আমরা জেনারেল প্রবণতাটা জানি। বিশ্বব্যাপী আপনি দেখেন যেখানে এই ঘটনাগুলো ঘটেছে সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়া তার কিন্তু একটা রোল প্লে করেছে, যেটাকে আপনি মিস ইনফরমেশন বলতে পারেন, ডিসইনফরমেশন বলতে পারেন, এবং কেউ কেউ এখান থেকে সুবিধাও নিতে পারে আর কি। তো সেই ব্যাপারগুলো কিন্তু শুধু বাংলাদেশের কনটেক্সটে না, সব দেশের কনটেক্সটে কিন্তু এগুলা থাকে। এরকম টাইপের যখন ঘটনাগুলো ঘটে এটা হয়েছে, মেবি আমাদের ক্ষেত্রে সেটা হয়েছে। তো আমি বলবো, যেটা মনে করি একদম নির্মোহভাবে বলতে চাই, দেখুন এই যে হত্যা বলেন বা সন্ত্রাস বলেন বা ধ্বংসাত্মক যে কার্যকলাপ আমরা দেখেছি, এটা তো সরকার ইনভেস্টিগেট করবে, অলরেডি ওনারা বিচার বিভাগীয় কমিশন। তো আমি বলবো যে এটাকে যদি আমরা নির্মোহভাবে যদি দেখি, যত ভালোভাবে করা যাবে। বাংলাদেশে কি দেখেন, আমরা এর আগে যতগুলো তদন্ত দেখেছি এগুলো কতখানি এফেক্টিভ ছিল, আমরা কি আবার সেরকম ধারায় যাবো কিনা, আমি মনে করি যে সেইটা কিন্তু আমাদেরকে নিতে হবে। প্রত্যেকটা ক্রাইসিস মোমেন্টে মানুষকে কিন্তু শিক্ষা নিতে হয়, মানুষকে রিফ্লেক্ট করতে হয়। কাজে একটা জিনিস না, এটা একটা কনস্পিরেসি ছিল, আমি সেদিকেই না দৌড়ে, অবশ্যই সেটা একটা এলিমেন্ট, আমাদের কিন্তু মোটা দাগের জিনিসটা একটু নির্মোহভাবে দেখতে হবে, একদম নিরপেক্ষভাবে, যেরকম এক্সপিরিয়েন্স পৃথিবীতে আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এগুলোকে আমরা সঠিকভাবে বিচার করে সেখান থেকে আমরা যেতে পারবো কিনা, এটা একটা জিনিস। আর তৃতীয় একটি ব্যাপার হচ্ছে, যেটা না বললে নাই, দেখবেন এই যে ছাত্রদের যে আন্দোলনটা, এটা প্রথমে কেন এই আকার নিল, অনেকেই বলেছেন, দেখেন অনেকেই বলেছেন প্রথম দিকে হয়তো আমরা একটু স্লোলি রিয়্যাক্ট করেছি, তাই না, বা এটা তাদের সঙ্গে ঠিক করে কমিউনিকেট করা যায় নাই, যে সরকার তো তাদের পক্ষে ছিল, অ্যাপিলের ডিভিশন তারাই তো সরকার তো আগে গিয়েছেন, তাই না, কিন্তু এইটা আমরা এফেক্টিভলি কেন কমিউনিকেট করতে পারলাম না। আর যেহেতু আপনার অনুষ্ঠানে এসেছে, আমি একটি জিনিস আপনাকে বলতে চাই, দেখুন একটা জিনিস আমার কাছে অলওয়েজ মনে হয় কি জানেন, যদি আমরা বৈষম্যকে কন্ট্রোল করতে না পারি, এটা কিন্তু বিভিন্নভাবে কিন্তু সামনে চলে আসবে। অনেক সময় আমরা বৈষম্যটাকে বুঝি না। যেমন দেখেন, ছাত্ররা যে কোটার আন্দোলন করতেছিল, তারা কিন্তু একটা বৈষম্যর দিক থেকে কিন্তু আন্দোলনটা করছিল আর কি। কাজে যেসব জায়গায় বৈষম্যগুলো আছে আমাদের কিন্তু সেগুলোকে একটু আইডেন্টিফাই করতে হবে। আমি বলছি না যে একটাকে বাদ দেওয়াটা করতে হবে, আমি খালি বলছি যে ভবিষ্যতে আমরা ভালো প্রস্তুতির জন্য এই জিনিসগুলোকে একটু নির্মোহভাবে বিশ্লেষণ করা দরকার। যেখানে আপনার শাস্তি দেওয়ার দরকার শাস্তি দেন, কিন্তু আমাদের জন্য শিক্ষাটা কি, আমাদের সমাজে এরকম হবে কিনা, এরকম আক্রোশ কেন ঘটবে, তাই না? বাংলাদেশের বয়স হয়েছে, ইকোনমি বড় হয়েছে, সবার একটা ভালো একটা ভিশন আছে যে আমরা ভালো জায়গায় পৌঁছাতে চাই, তাহলে আমাদের সেই শিক্ষাগুলো নিতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি নেব, বিরতির পর আরও বাকি আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। ছোট্ট করে একটু দুজনের কাছে জানতে চাই যে বিরূপ বাস্তবতার মধ্যে দিয়ে গত এক সপ্তাহ ধরে দেশ চলছে, দেশের মানুষ চলছে, অর্থনীতি চলছে, সেখান থেকে এখন আমাদের সবার একটাই প্রত্যাশা যে একটা স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসুক, অর্থনীতির গতি সচল থাকুক, সকল কর্মকাণ্ড ডিজিটালি যেগুলো হচ্ছিল সেগুলো স্বাভাবিক হোক। সেই পরিস্থিতিতে যাবার জন্য আর কোনো বাধা অন্তরায় দেখেন কিনা, যেহেতু মূল দাবি শিক্ষার্থীদের পূরণ হয়েছে এবং আরও কিছু পরবর্তীতে যে দাবিগুলো যুক্ত হয়েছে সেই দাবিগুলোর বিষয়েও কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। যেমন ইন্টারনেটটা ইতিমধ্যে চালু হয়েছে, হত্যা যারা নিহত হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, সেগুলো বিচার বিভাগীয় কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছেন। দেখুন, এটা কিন্তু খুব সাদা চোখে যদি আপনি বলেন যে শিক্ষার্থীদের আন্দোলন, হ্যাঁ শিক্ষার্থীদের আন্দোলন ছিল, কিন্তু পরবর্তীকালে যে কর্মকাণ্ডগুলো হয়েছে
তাতে প্রমাণিত হয় না যে এটা আর শিক্ষার্থীদের আন্দোলনের থেকে গিয়েছে। এটা একটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছিল এবং রাজনৈতিক শক্তি যারা বিরোধী, বিএনপি, জামাত, শিবির, তারা এই কাজগুলো করেছেন এবং সামনেও তারা এই কাজগুলো করবেন বলে আমার মনে হচ্ছে। এবং তাদের সাথে বিদেশি যারা আছেন তারাও কিন্তু এই কাজগুলো করছেন। যেমন আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস সাহেব, তিনি একটি বিবৃতি দিলেন। তিনি অবশ্যই দেশের একজন বিশিষ্ট নাগরিক হিসাবে এই কথা বলার অধিকার তার আছে এবং প্রত্যাশিত এটি যে এখানে সরকার ব্যর্থ হয়েছে, সে কথা বলতে পারতেন। এখানে শান্তি বিঘ্নিত হয়েছে, যারা এই কাজগুলো করেছেন সেটা সঠিক হয়নি। আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে চাই শান্তি আবার ফিরে আসুক, কারণ তিনি তো শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন। আর তিনি যে বিবৃতিটি দিলেন, তিনি চাইলেন বিদেশিদের হস্তক্ষেপ। তাই আমি বলছি যে শিক্ষার্থীরা হয়তো ঘরে ফিরে যাবে, কিন্তু যারা রাজনৈতিক হীন স্বার্থ সিদ্ধ করার জন্য যারা থাকবে তারা কিন্তু এত সহজে মানে তাদের যাতে তাদের যে পরিকল্পনা সেখান থেকে কিন্তু তারা ফিরে আসবে কিনা সন্দেহ আছে। সেই জায়গাতে আমি মনে করি সরকারকে আজকে নিজের যেমনিভাবে তারা সময় উপযোগী পদক্ষেপ নিতে পেরেছেন কিনা, কেন নিতে পারেননি সেটাও যেমন তারা বিবেচনা করবেন। তার এই পরিস্থিতিতে আজকে যে দেশের সম্পদ যারা নষ্ট করলো, এতগুলো প্রাণহানির পরিস্থিতি যারা তৈরি করলো, তাদেরকে তারা শাস্তি দিতে পারবেন কিনা সেটাও তাদেরকে দেখতে হবে। কারণ আপনি গর্তের থেকে সাপ যেগুলো বেরিয়েছে, সেই সাপগুলোকে যদি আপনি না মারতে পারেন তাহলে কিন্তু আপনাকে কামড় দিবেই। তাই আমি মনে করি একটি ভালো মানে আমি ইতিবাচক দেখছি, আমাদের আইনমন্ত্রী সাহেব বলেছেন সাধারণ শিক্ষার্থী তাদেরকে কেউ যেন আবার প্ররোচিত না করতে পারে, সেজন্য তিনি বলেছেন শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, মামলা যাদের হয়েছে তাদের ব্যাপারে হয়রানি কোন মামলা হবে না। এর ফলে কিন্তু তাদের মধ্যে একটা সেন্স অফ সিকিউরিটি তাদের মধ্যে কিন্তু ফিরে আসবে। না হলে কিন্তু এই পথ ধরেই কিন্তু এই অন্ধকার জগতের যারা আছে হীন স্বার্থ সিদ্ধকারী, তারা কিন্তু আবার এটাকে ব্যবহার করার সুযোগ পেতেন। আমি মনে করি এটা একটা ভালো। আরেকটি আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি অনুরোধ করতে চাই, আরেকটি সমস্যা কিন্তু রয়ে গেছে। সেই সমস্যাটি হলো পাবলিক ইউনিভার্সিটির যে শিক্ষকরা যে এখনও আন্দোলনে আছেন। আমরা বলছি, সুপ্রিম কোর্ট বলছেন, সবাই বলছি যে ছাত্রদেরকে ফিরে যেতে হবে তাদের ক্লাসে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই শিক্ষকদের যে দাবিটা আছে, তিনি বৈষম্যের কথা বলেছিলেন, ওখানেও যে বৈষম্য হচ্ছে বলে তারা আহত হচ্ছেন মনে মনে, তাদের এই সমস্যার সমাধান যদি না হয় তাহলে তো এই ছাত্ররা তো ক্লাসে যেতে পারবেন না, হলগুলো খুলবে না, শিক্ষার পরিবেশ ফিরে আসবে না। তাই আমি মনে করি অবিলম্বে সরকারকে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, আপনার জনপ্রশাসন এবং আমার ইউজিসি, তারা মিলে আলোচনা করে অবিলম্বে এই সমস্যার সমাধান করা উচিত। যদি এটা না হয় তাহলে কিন্তু আমরা যে জায়গাতে আবার ফিরে যেতে চাচ্ছি, সবাই বলতে চাচ্ছি, সুপ্রিম কোর্ট বলেছে, সরকারের সবাই বলছে যে আমরা ফিরে যেতে চাই আবার সেই জায়গাতে। তো তারা যদি ফিরে না যেতে পারে তাহলে কি হবে? তারা কিন্তু আবার আলোচনার সুযোগটা দ্রুত আলোচনার মধ্য দিয়ে আমি মনে করি এই পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকদের সমস্যাটি যৌক্তিক একটি সমাধান অতি সত্বর করতে হবে, এবং না হলে কিন্তু আপনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না। অনেক ধন্যবাদ জনাব ইকবাল সোবহান চৌধুরী। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে সবশেষ, আমার হাতে একেবারেই সময় নেই, 2 মিনিটে, আমরা স্বাভাবিক জীবনের প্রত্যাশা করছি, সেটা কিভাবে সম্ভব সামনের দিনগুলোতে এই বাস্তবতা? যে আমি বলবো যে এই যে ঘটনাগুলো আমরা দেখলাম, সেখান থেকে একটি জিনিস কিন্তু পরিষ্কারভাবে আমাদের সামনে প্রতিভাত হয়েছে, সেটা হচ্ছে, দেখুন, আমরা এই সম্পদের বিনাশ আমরা চাই না। আমরা চাই না যে বাংলাদেশের মানুষ এভাবে তাদের প্রাণ দিবে, সেই দিকে আমরা চলে এসেছি এবং এই ব্যাপারে আমার কাছে মানে ঐক্যমত্য হয়েছে। কাজে আমি মনে করি যে এইটা আমাদের একটা শক্তির একটা ভিত্তি। এখন যেটা দ্রুত করতে হবে সেটা হচ্ছে
এই স্টুডেন্ট যারা আছে তারা যেন তাড়াতাড়ি তাদের শিক্ষালয়ে ফিরে যেতে পারে, সেখানে ভালো শিক্ষার পরিবেশ এবং তার মাধ্যমে যেন তারা পড়াশোনায় মনোযোগী হয়, এটা। আর দেখুন, বাংলাদেশের সমাজ আমি বলবো যে অসম্ভব এন্টারপ্রাইজিং, আমরা একটা রেজিলিয়েন্ট সোসাইটি। কাজে আমি মনে করি না যে, দেখেন এর আগে অনেকগুলো ঘটনা ঘটেছে, বাংলাদেশে বড় বন্যা হয়েছে, কি হয় না বাংলাদেশে, সেখান থেকে কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আপনি যদি সুযোগ দেন, আমার কাছে মনে হয় যে এগুলোকে আমরা রিবিল্ড করতে পারবো, কিন্তু হয়তো এই যাত্রায় খানিকটা সময় লাগবে। আমাদের সামনে অন্য দিকগুলো আছে। একটি, আমরা শিক্ষকদের বৈষম্যের কথা বলা হয়েছে, এটার সঙ্গে সঙ্গে আমি বলবো যে সরকারকেও চিন্তা করতে হবে যে জায়গাগুলোতে সংস্কার করলে খুব দ্রুত অর্থনীতিতে চাঙ্গাভাব ফিরে আসবে, ওই জায়গাগুলোতে শক্তভাবে যদি মনোনিবেশ করতে পারে, আমার কাছে মনে হয় যে ইকোনমি খানিকটা ঠিক হলে না অনেক প্রবলেম কিন্তু আপনি খুব সহজে হয়তো সলভ করতে পারবেন। হ্যাঁ, স্পেশালি ইনফ্লেশন, যেটা কিন্তু অনেক সাধারণ মানুষকে কিন্তু এখন একটু বেকায়দে ফেলে দিয়েছে। আমরা যদি এখান থেকে একটু চাপটা কমাতে পারি, আমার কাছে সাধারণ জীবনে স্বস্তি আসবে। তবে এটা ঠিক, এতগুলো মানুষের মৃত্যুর পরে অনেক লোক আহত আছেন, আমাদের হয়তো খানিকটা সময় লাগবে এবং সেই সময়টা আমাদেরকে দিতে হবে। জি, আমি অনেক শেষ ধন্যবাদ। কথাটা বলতে চাই, আমাদের এই সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে নাশকতা, আমি আবার বলেছি, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিত। ফেজ এ গিয়েছে, প্ল্যান বি যে আসবে না, এটা কিন্তু কেউ উড়িয়ে দিতে পারেন না। সেই জন্য প্ল্যান বি যেন না হতে পারে, সেই জন্য সর্বাত্মক সতর্কতা নিতে হবে। অনেক ধন্যবাদ জনাব ইকবাল সুবহান চৌধুরী এবং ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আপনারা যারা এই আলোচনায় এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।